ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন বিএফইউজের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ এবং একুশে টেলিভিশনের নির্বাহী সম্পাদক হারুনুর রশিদ। আপনাদের দুজনকে স্বাগত। আমরা যেমনটি বলছিলাম, দিনের বাছাই করা সংবাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি, যেমনটি আজকে মানুষের হারিয়ে যাওয়া অধিকার ফিরে পাওয়ার সময় এসেছে। নির্বাচনী জনসভায় তারেক রহমান এই কথা বলেছেন এবং ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না বলেও তিনি বলেছেন। অপরদিকে জামায়াত বলেছে যে রাজনীতিকে পেশা হিসেবে নয়, কর্তব্য হিসেবে নিয়েছে জামায়াত এবং দেশের 1 ইঞ্চি মাটিতেও বেইনসাফি হতে দেবে না দলটি, মন্তব্য আমির। আমরা প্রতিদিনই তাই দলের দুটি প্রধান ব্যক্তির যে নির্বাচনী বাদানুবাদ, তাদের ইশতেহারের পক্ষে তাদের সপক্ষে কথা তুলে ধরা, বলা যায় একদম প্রচারণা তুঙ্গে। আমরা সেই প্রচারণা তুঙ্গে যে বিষয়টা আছে সেটা নিয়ে কথা বলবো, কিন্তু সবকিছু চাইবে একটা কথা, যে একটু আগে আমরা যেটা জানলাম যে বাংলাদেশ টাইমস পত্রিকার 20 জন সাংবাদিকদেরকে তুলে নিয়ে যাওয়ার একটা অভিযোগ এসেছে। গতদিন আমরা দেখেছি শাহবাগে কিছু সাংবাদিক মারধরের শিকার হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক। গণমাধ্যম আসলে নির্বাচনের আগের এই সময়টাতে এই ঘটনাগুলো কি বার্তা বহন করে? এম আব্দুল্লাহ, আপনাকে দিয়ে শুরু করতে চাই এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে দুটি প্রধান রাজনৈতিক দল একদম নির্বাচন এখন আমাদের একদম দরজায় কড়া নাড়ছে বলা যায়। আজকের দিনটি ছিল ঢাকার বাইরে প্রচারণার শেষ দিন। দুটি দলের যে প্রতিদ্বন্দ্বী প্রধান দুটি দল বিএনপি এবং জামাত ইসলামী বা জামাত জোট, তাদের যে 20 দিনের টানা 22 জানুয়ারি থেকে যেটি শুরু হয়েছে, তখন থেকে 20 দিনের একটা প্রচারণা চলছিল। এই প্রচারণার আজকে ঢাকার বাইরের শেষ কর্মসূচি ছিল দুই নেতার, তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমানের। তো সেই কর্মসূচিতেও যথারীতি তারা তাদের যে কি করবেন আগামী দিনে যদি ক্ষমতায় যান, দায়িত্ব পান, কি করবেন সেই বিষয়গুলো তুলে ধরেছেন। এবং আপনি যেটা বলছিলেন যে পারস্পরিক একে অপরকে দোষারোপ করা বা আক্রমণ, পাল্টা আক্রমণ, এগুলো নির্বাচনী অনুষঙ্গ। এটি আমরা দেখেছি কোথাও কখনো কখনো এটা সাধারণের দৃষ্টিতে কিছুটা মাত্রা ছাড়িয়ে গেছে, এটা এমনটাও বলা যায়। কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে যে আজকে দুইজনেই তুলনামূলকভাবে পরস্পরের বিরুদ্ধে দোষারোপ এবং আক্রমণের বাসাটা অনেকটাই মানে সংযত জায়গায় চলে এসছেন। এবং এটা সর্বশেষ দিন হিসেবে আজকে একজন উত্তরবঙ্গে, আরেকজন তারেক রহমান উত্তরবঙ্গে গিয়েছিলেন, ঠাকুরগাঁও থেকে শুরু করেছেন সকালে, নীলফামারী সহ সেখানে আরো কয়েকটি সভা করেছেন এবং বিকালে এসে তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের একটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। ডাক্তার শফিকুর রহমান তার নিজ এলাকা সিলেট অঞ্চলে আজকে সর্বশেষ প্রচারণা চালিয়েছেন। তো আমরা যেটা দেখেছি যে এই সময়টাতে তারা মাত্র 2 দিন আগেই তারা নির্বাচনী ইশতেহার দিয়েছেন। মোটামুটি ভাবে ইশতেহারে তারা তুলে ধরেছেন তারা কি করতে চান, 5 বছরের জন্য ক্ষমতায় গিয়ে কি কি কাজগুলো করতে চান সেখানে তুলে ধরেছেন। মাঠ পর্যায়ে যেসব কথাগুলো বিক্ষিপ্ত ভাবে বলেছেন সেগুলোই কিন্তু গুছিয়ে তারা আবার নির্বাচনী যে ইশতেহারের মাধ্যমে তারা তুলে ধরেছেন। তো আমরা আশা করব যে একটি ডক্টর ইউনূসের সরকার, তারা বলছেন যে একটি ইতিহাস সেরা নির্বাচন করতে চান এবং সেটা শান্তিপূর্ণ পরিবেশে হবে। সরকারের পক্ষ থেকেও নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য তাদের সিরিয়াসনেস আমরা দেখতে পাচ্ছি অন্তত পক্ষে বক্তব্যে এবং বিভিন্ন পদক্ষেপে। তো সেটা কতটা সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে হবে সেটা আমরা পর্যবেক্ষণ করছেন এবং দেশি বিদেশি অনেক পর্যবেক্ষক। নিশ্চয় আরেকটি প্রশ্নের উত্তর আপনার কাছে আমরা চেয়েছিলাম, আপনার কাছে পরে আসবো। সেটি হচ্ছে যে গণমাধ্যম কর্মীদের উপর হামলার একটি বিষয় ছিল, সেই প্রশ্নের উত্তর হারুন রশিদ আপনার কাছ থেকে নিতে চাই। আমরা আপনার কাছে আব্দুল্লাহ আবারও ফিরবো। নিশ্চয়ই হারুন রশিদ। মানে এটি তো রাতের খবর যে আপনি বলছিলেন বাংলাদেশ টাইমস, এটি একটি অনলাইন পোর্টাল এবং নিবন্ধিত অনলাইন পোর্টাল এবং শুধুমাত্র আমরা ওরা বলছিল 16-17 জন ওদের সহকর্মী সেখানে ছিল, তাদেরকে এসে একযোগে সেনা সদস্যরা তুলে নিয়ে গেছেন। এটি মানে কোনোভাবেই কাম্য নয়, কারণ এর দায়িত্ব সেনাবাহিনীকে কেউ দেয়নি, নাম্বার 1। নাম্বার 2, তারা যদি কোনো নিউজে কোনো ভুল করে থাকেন বা কোনো নিউজে কোনো প্রবলেম থাকে
থাকে, সেটা কয়েকটা পদ্ধতি আছে। প্রেস কাউন্সিলে যাওয়া যেতে পারে, আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে, মামলা, অথবা অন্যভাবে তাদের সাথেও প্রতিবাদ জানানো যেতে পারে। তো কিছু একটা যাই হোক না কেন, মানে এটি ধরেন সেনা সদস্যরা একটি সংবাদ মাধ্যমে গিয়ে সেখানকার সাংবাদিকদের তুলে নিয়ে যাবে, এটি এটি মানে অন্ততপক্ষে এই আমলে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি এবং না এবং গতকাল আশাও করি না। দেখেছি এটা আমরা আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে যে ইনকিলাব মঞ্চের সাথে সেখানে পুলিশের যে মানে ধাওয়া পাল্টা ধাওয়া হলো, সেখানেও কিন্তু বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী কিন্তু আহত হয়েছে এবং সেটা কিন্তু দেখা গেছে ভিডিও ফুটেজে যে তাকে মানে দেখেই কিন্তু তাকে পেটানো হয়েছে। মানে জি, নির্বাচনের আগে আসলে এই আমি ওই ঘটনাগুলো কি বার্তা বহন জি করে? আমি ওইখানে একটা কথা বলে রাখি যে আমি অবিলম্বে এই সংবাদ কর্মীদের, এই সাংবাদিকদের ছেড়ে দিতে বলছি এবং সেনাবাহিনীর সদস্যরা যেটা করেছেন এটি সংবাদ মাধ্যমের উপর আঘাত, বাক স্বাধীনতার উপর আঘাত, স্বাধীন সাংবাদিকতার প্রতি আঘাত। আমরা ফেসিবাদী আমলে যা দেখেছি তাদের অন্তত এই আচরণটি সেরকমই, এর বাইরে তারা একই রকম আচরণ করেছেন। গতকালকের যে ঘটনা আপনি বলেছেন সেটা আমরাও দেখেছি। পরিচয় দেওয়ার পরে নানাভাবে তাকে পেটানো হয়েছে এবং একাধিক, এবং আমি দেখেছি যে একজন হয়তোবা লাইভ দিচ্ছিল, তাকে একজন পুলিশ সদস্য লাথি মেরে, পায়ে ল্যাং মেরে লাথি ফেলে মেরে তাকে দিয়েছে। ফেলে দিচ্ছে। হ্যাঁ, ল্যাং মেরে ফেলে দিয়েছে, মানে জঘন্য, ন্যাক্কারজনক। আমি জানি না যে পুলিশের এই ফেসিবাদী আচরণ আবার কি ফিরে আসলো কিনা এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও আমার মনে হয় না। মানে এই সরকারের শেষ সময় এসে তাহলে কি আসল রূপ প্রকাশ পাচ্ছে? আমি সেটাই কিন্তু বলতে চাচ্ছি যে সরকার, ইউনূস সাহেব যখন দায়িত্ব নিলেন তখন কিন্তু বারবার বলছিলেন, যত পারুন আমাদের সমালোচনা করুন, যত পারুন আমাদের বিরুদ্ধে লেখুন, আমরা কিন্তু এই কি আচরণ দেখছি? যদি বুঝতে পারতাম যে ইমিডিয়েট ব্যবস্থা এবং সেনাবাহিনীর আচরণ, তাহলে কি শেষ মুহূর্তে আবার পুরনো আচরণে ফিরে আসলো? মানে আমরা কি আসল রূপটা এখন দেখতে পাচ্ছি? এই দুটো মিলিয়ে আমি কিন্তু আশঙ্কিত যে নির্বাচন, আপনি যতই না বলেন, যে আজকেও কিন্তু আমাকে লোকজন প্রশ্ন করছে নির্বাচনে কি হবে। এতদিন প্রশ্ন ছিল যে নির্বাচন কি হবে, এখন নতুন আরেকটি প্রশ্নের ফরম্যাট তৈরি হয়েছে, নির্বাচনে কি হবে। কারণ মানুষ কোনোভাবেই নানা কারণে আশ্বস্ত হতে পারছে না। সরকার বলছে, আজকেও বলেছে যে নির্বাচন তো ঠিক মতোই হবে, শান্তিপূর্ণভাবে হবে, কিন্তু আমরা তার কোনো লক্ষণ এখনো সুনির্দিষ্টভাবে দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে, আব্দুল ভাই একটু আগেই বলছিলেন যে এবার একটু বেশি মাত্রায় কাদা ছড়াছড়ি হচ্ছে। কিন্তু আমরা অতীতে বিভিন্ন সময় পলিটিক্সে দেখেছি যে নির্বাচনের সময় এ ওর কথা বলে, এ ওর কথা বলে, কিন্তু এবার একটা যুদ্ধেন্দেহী ভাব দেখছি। কারণ হচ্ছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে যে কোনো উপায়, যে কোনো পক্ষের ক্ষমতায় যাওয়ার একটি মানে উদগ্র আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি, তার মাধ্যমে ভাষার প্রয়োগ। এবং আমি আর এখানে আলাদা করে বলছি না কার কি ভাষার প্রয়োগ, বিশ্লেষণ করলে হয়তোবা কে কম কে বেশি এটা বোঝা যাবে। এটা দেশের মানুষই দেখছে। আপনি যে একটু আগে ইশতেহারের কথা বললেন, আমার মনে হয় ভবিষ্যৎ নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলোকে আগে ইশতেহার প্রকাশ করা উচিত, তারপরে সেটা নিয়ে ক্যাম্পেইনে যাওয়া উচিত। ধরেন আমি একটা প্রতিশ্রুতি দিলাম, সেটা আমি বাস্তবায়ন করতে পারবো কি পারবো না, সেটা কি বাস্তব ভিত্তিক, সেটা জনগণ বুঝবে। কিন্তু আমি যদি একটা প্রতিশ্রুতি দিই, আমি গেলে এটা যাবো, সেটা যদি আপনার নির্বাচনী আইনের লঙ্ঘন না হয়, তাহলে সেটা নিয়ে বিরোধী পক্ষের খুব বেশি সমালোচনার কিছু নেই। আপনি কি করবেন সেটা বলেন, আর একটা দল কি করবে সেটা বলুক, এবং তখন মানুষই তো জাজ করবে। দেশের ভোটারদের, মানুষদের তো এত বোকা ভাবার কোনো কারণ নাই। তারা তো বুঝতে পারে যে কোনটা বাস্তবায়নযোগ্য, কোনটা বাস্তবায়নযোগ্য না, এবং কোন নেতৃত্ব আসলে দেশ পরিচালনা করতে সমর্থ, কোন নেতৃত্ব পরিচালনা করতে সমর্থ না। এই বিশ্বাসটুকু তো মানুষের উপর রাখতে হবে। এটি না, এই জায়গাটার ঘাটতি থাকার কারণেই আমার মনে হয় যে ওর দোষ ত্রুটি বের করা, কাদা ছোড়াছুড়ি। কারণ এদের ইতিহাস কিন্তু, আমি যদি দুটি জোট বলি এখন, বিএনপি জোট এবং জামায়াত জোট, জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী, এদের জন্ম ইতিহাস, এদের অতীত ইতিহাস, কার কখন কি ভূমিকা, কারা কখন কি সরকারে ছিল, কিভাবে ছিল, সব কিন্তু দেশের মানুষ জানে। জানে না এমন না, নতুন প্রজন্ম ভালোভাবে জানে। সুতরাং এটা নিয়ে আর খুব বেশি বলার জায়গা নেই। এবং সেই জায়গা নিয়ে একদম আমরা কিন্তু আজকে শুনতে পাচ্ছি যে নানাভাবে বলা হচ্ছে, এখন নতুন করে আবার এই নির্বাচনের 4 দিন বাকি, প্ল্যান এ প্ল্যান বি, নানা কথা শুনতে পাচ্ছি। আবার মেটিকুলাস ডিজাইন শব্দটা আবার সামনে এসে কেন আসছে, এগুলো কেন হচ্ছে? আবার আপনি যদি কাউকে বলেন যে ওনারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, ওই চ্যাপ্টার বাদ দিয়েই তো একটা একটা ঐক্য থাকবে। তো নির্বাচনে কেউ না কেউ ক্ষমতায় যাবে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু মনে হচ্ছে যেন
অমুক ক্ষমতায় গেলে দেশ ধ্বংস হয়ে যাবে, তাহলে এই যে দলগুলো এখন আছে যারা একসঙ্গে জুলাই আন্দোলন করলো, অভ্যুত্থান করলো, তাহলে পরস্পরের প্রতি কিন্তু আস্থা নাই। এখন আমরা কেন পরস্পরকে বলছি যে অমুক আওয়ামী লীগকে পুনর্বাসিত নিশ্চয়ই করবে, এই অমুক আওয়ামী আস্থাহীনতা লীগকে আসলে দিন শেষে ভোটারদেরকে কিন্তু বিভ্রান্ত করে। আমরা এই বিষয়ে আলোচনা করবো, আমরা একটা বিরতিতে ভোটারদেরকে যাচ্ছি। বিভ্রান্ত করে এই আমরা কারণে, একটা সুতরাং বিরতিতে যাচ্ছি, ঐক্যের বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই আপনাদের সাথে এই বিষয়ে আরো বিশদ আলোচনা করব। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে আছেন বিএফইউজের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ এবং 21 টেলিভিশন নির্বাহী সম্পাদক হারুনুর রশিদ। আমরা বিরতির পর এম আব্দুল্লাহ আপনাকে দিয়ে আবারও শুরু করতে চাই। আরেকটি বিষয় যেটি আজকে নির্বাচন কমিশনার মাসুদ বলেছেন যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো শঙ্কা নেই এবং রাজনৈতিক দলগুলোকে সহনশীল হওয়ার আহ্বান। আমরা আজকে প্রচারণা অনেকটা সহনশীল আচরণই আমরা দেখেছি, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলছি। অতীত ইতিহাস কিন্তু আমাদের নির্বাচনের ইতিহাস এই ইঞ্জিনিয়ারিং শব্দ থেকে আসলে বের হওয়ার সুযোগ ছিল না। কি মনে হচ্ছে এবার কি সেই সুযোগ থাকবে আমাদের? ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে আসার আগে সাংবাদিকদের বিষয়টা একটু বলে আসতে চাই। নিশ্চয়ই। যে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক যে আমাদের এই সময়ে এসেও আমাদেরকে সাংবাদিকদেরকে এভাবে নিপীড়নের শিকার হতে হচ্ছে। এবং বিশেষ করে গতকালের ঘটনাটিতে তো যেটা হারুন ভাই বললেন, আসলে এটা কিছু পুলিশ সদস্যের যে উগ্র আচরণ এবং সাংবাদিকদেরকে একেবারে টার্গেট করে যেভাবে পিটিয়েছে, এটা মানে এদের যে চরিত্রগত পরিবর্তন হয়নি এবং এরা যে ফ্যাসিবাদের দোসর এবং সেই দলীয় ক্যাডার বাহিনীর সদস্য, সেটাই কিন্তু প্রমাণিত হয়েছে। আর আজকের ঘটনাটি যদি আমি বলি, সেখানে সর্বশেষ অবস্থা হচ্ছে সেখানে তাদের সাংবাদিকদের 21 জন সংবাদ কর্মীকে নিয়ে যাওয়া হয়েছিল। এর মধ্যে 18 জনকে মুক্ত করে ছেড়ে দেওয়া হয়েছে এবং 3 জনকে এখনো পর্যন্ত ছাড়া হয়নি। এমন এখানে দু ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। যে প্রতিষ্ঠানটির সংবাদকর্মীদের নেওয়া হয়েছে, তাদের যে ফেসবুক পেজ, সেই পেজে জানানো হয়েছে সকলকে ছেড়ে দেওয়া হয়েছে এবং অফিসে পৌঁছে দেওয়া হয়েছে। আবার আমরা অন্য একটা লাইভে দেখছি যে কিছুক্ষণ আগে যে সেখানে 18 জনকে ছেড়ে দেওয়া হয়েছে, বাকি 3 জনকে সাথে কথা বলছে। তো ঘটনা যাই হোক না কেন, এভাবে একটি সংবাদ মাধ্যম অফিসে ঢুকে সব কর্মীকে তুলে নিয়ে যাওয়া এবং সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বক্তব্য আমরা দেখেছি যে বলা হয়েছে যে একটু ভুল বুঝাবুঝির কারণে কথা বলার জন্য আনা হয়েছিল। কথা বলার জন্য সকল কর্মীকে এভাবে তুলে নিয়ে যাওয়া, এটা কেমন কথা? এটা তো কোনোভাবেই মানা যায় না এবং এর জন্য আমি মনে করি ছেড়ে দেয়াই যথেষ্ট না। যারা তুলে নিয়ে গেছেন অতি উৎসাহী, কারা কি কারণে নিলেন এবং এটার জন্য জবাবদিহির আওতায় আনা দাবি জানাচ্ছি এবং এটার নিন্দা এবং উদ্বেগ জানাচ্ছি। আমরা এই ধরনের ঘটনা প্রবাহ যদি চলতে থাকে, তাহলে সামনের যে নির্বাচন আছে, এই নির্বাচনের সংবাদ কর্মীরা কিন্তু এই একটি সুষ্ঠু নির্বাচনে সরকারকে, নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে চায়। এ ধরনের ঘটনা কিন্তু সংবাদ মাধ্যমে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করছে, অনভিপ্রেত বটে এবং এটা একটা ভীতিকর পরিস্থিতিও নিশ্চয়ই সৃষ্টি করবে। আরেকটি বিষয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে বিষয়টা, সেই বিষয়ে একটু মন্তব্য জানতে চাই। হ্যাঁ, আবার যে কথাটি বললেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আমি আশঙ্কা এবারে দেখি না। ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হয় মূলত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। ইঞ্জিনিয়ারিং বলতে আমরা যেটা বুঝি যে একটি সরকার যখন ইনভলভ হয়ে যায় একটা ইলেকশন ম্যানিপুলেট করার জন্য, তখন ইঞ্জিনিয়ারিং করা সম্ভব। বর্তমান সরকার কিন্তু এই ক্ষেত্রে অত্যন্ত, তারা একটি শেষ মুহূর্তে এসে তারা সুনামের সাথে বিদায় নেওয়ার চেষ্টা করছে এবং তারা এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত যেহেতু হবে না, ইঞ্জিনিয়ারিং এর কোনো আশঙ্কা দেখি না। তবে হ্যাঁ, প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে ক্ষমতার ব্যাপারে যে কথাটি বলছিলেন আরুন ভাই, যে তারা যে একেবারেই ক্ষমতায় ব্যাপারে কোনো বিকল্প ভাবতে পারছে না, তারা এই জায়গাটাতে তাদের যদি নেতা কর্মীদেরকে সংযত রাখতে না পারে, তাহলে নির্বাচন ভোট কেন্দ্র কেন্দ্রিক আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছি। সেটা কোনো ইঞ্জিনিয়ারিং নয়, সেটা হতে পারে তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে নির্বাচনের পরিবেশটা ক্ষুণ্ণ হয় কিনা, এ ধরনের আশঙ্কা আমাদের মধ্যেও কাজ করছে, জনগণের মধ্যেও কাজ করছে। নিশ্চয়ই আপনি তখন আমাদের সাথে হারুনুর রশিদ, আপনার কাছে বা যে প্রশ্নটি জানতে চাই সে বলছে বিএনপি বলছে ভূমিধস বিজয় আর জামায়াত বলছে জনগণ এবার পরিবর্তন চাই। কি মনে হচ্ছে, অনেকগুলো নির্বাচন আপনি কভার করেছেন, জনগণ আসলে কি চাই, সেই ভাষা কি আসলে বোঝা যাচ্ছে? জনগণের ভাষা যে এবার কিন্তু নির্বাচনটা একটু ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে এবং আমরা যত ভোটের হিসাব করি তা কিন্তু 2008 সালের ভোট। তখন কিন্তু আওয়ামী লীগ ছিল। এখন কিন্তু আওয়ামী লীগ তার কার্যক্রম স্থগিত এবং সে কিন্তু নির্বাচনে অংশ নিতে পারছে না, কিন্তু তাদের বড় একটি ভোটার আছে। এটা একটি ফ্যাক্টর, তরুণদের ভোট একটা ফ্যাক্টর। এবং এখন ধরেন পরিবর্তিত প্রেক্ষাপটে ভোটের হিসাব কিন্তু আগের মতো নেই।
নেই হলেও কিন্তু একটা পরিস্থিতি বোঝা যায় যে কোন দিকে যেতে পারে। আমি একজন সাংবাদিক হিসেবে এখন কোন দলের নাম বলা আমার দিকে ঠিক হবে না যে কোন দল যেতে পারে। আমি বলছি যে এবারের ভোটের হিসাবটা অন্য সময়ের চেয়ে আলাদা। কিন্তু বাংলাদেশে তো বিএনপি এখন সবচেয়ে বড় দল এখন পর্যন্ত, এবং আবার বিভিন্ন জরিপে দেখি জামায়াত ইসলাম একদম কাছাকাছি চলে এসছে। সেটা হচ্ছে যে এবার কিন্তু ভোটে লড়াই হবে। আপনার একপাক্ষিক নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু সেই লড়াইটা কোন পর্যায়ে যাবে সেটি যদি ভোটের লড়াই থাকে বেশ ভালো। আব্দুল্লাহ ভাই বলছিলেন, আমি যেটা বলি যে সঠিক যদি ভোটের রেজাল্ট পেতে হয়, মানে কার মনে কি আছে বিধাতার মনে কি আছে আমি জানি না ভাই। আমি একদম সবাইকে হাফেজও মনে করি না। যে কে কি চায় সেটার চেয়ে বড় ব্যাপার রাজনৈতিক দলগুলোর দায়িত্বটা আমি বলি ভাই, এই যে যেদিন ভোট হবে 12 তারিখ সন্ধ্যা 6টা থেকে আপনার ভোট কেন্দ্রের চারপাশে যেভাবে সাধারণ মানুষ থাকে, এবং যখন ভোট চলবে আপনারা আপনাদের পাহারাটা দিন। পাহারা মানে কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য। তখন যখন ভোট গণনা হবে তখন কিন্তু আপনি সিনসিয়ারলি এজেন্টরা উপস্থিত থাকবে এবং ভোট কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করবে এবং সাইন করা কাগজ নিন। অর্থাৎ ওয়াচডগ হিসেবে রাজনৈতিক দলগুলোর একটি দায়িত্ব আছে। মানে রাজনৈতিক দলগুলো প্রভাব খাটাবে না, কিন্তু তারা যদি নজরদারিতে রাখে কোন পক্ষ তখন চাইলেও কিন্তু এই ইঞ্জিনিয়ারিংটা করতে পারবে না। আর আব্দুল্লাহ ভাই যেটা আমি একদমই একমত, যে যখন সরকার চায় তখন এই ইঞ্জিনিয়ারিং সম্ভব। তো সেটি গত সরকার চেয়েছিল, শেখ হাসিনা সরকার চেয়েছিল, যার ফলে ভোটই লাগে না, রাতে ভোট কাউন্ট করে কাস্ট করে ফেলা গেছে এবং সেটাই রেজাল্ট হয়ে গেছে, ভোট লাগে না। কিন্তু এখানে তো একটি অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হচ্ছে। কিন্তু আমি যেটা বলি যে তাদের প্রতি বিশ্বাস, তারা স্বচ্ছতার নির্বাচন করতেই চায়, সেই সবগুলো মাথায় বিবেচনা রেখে তাদেরও আমরা সব সময় যেন ভোট চলাকালে ভোটের আগে জবাবদিহিতার আওতায় রাখতে হবে। সেটা রাজনৈতিক দলগুলোকে রাখতে হবে, নেতা কর্মীদের রাখতে হবে, ভোটারদের রাখতে হবে, সবাইকে, দেশবাসীকে ওয়াচ ডগের ভূমিকা পালন করতে হবে। কারণ ভোট সবার, ভোট তো কিন্তু সরকারের না, ভোট জনগণের। এখানে কিন্তু জনগণ যে যারা ভোটার, তারা যে ভোটের বড় একটি পার্ট, আমরা যেন এটা ভুলে না যাই। সুতরাং এখানে ভোটিং রাইট এস্টাবলিশড হবে। এই রাইট এস্টাবলিশড হওয়ার মধ্যে একটি দল জিতবে, একটি দল হারবে, কিন্তু জয় হবে ভোটারদের, জয় হবে গণতন্ত্রের। সেই গণতান্ত্রিক জয়ের জন্য আমাদের সবাইকে সতর্ক সচেতন থাকতে হবে। বাজারে এবং সেদিকে নিশ্চয়ই যারা কর্তৃপক্ষ আছে তারাও নিশ্চয়ই সেই বিষয়ে খুব নজর রাখবে। অসংখ্য ধন্যবাদ হারুনুর রশিদ এবং ইমাদুল্লাহ আজকে সংবাদ সম্প্রসারণে এসে আপনাদের মূল্যবান পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।